হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের বাইরে একটি অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। চারপাশের স্টেডিয়াম বাতির হলুদ আলোয় কয়েকটি কালো এসইউভি এসে নিঃশব্দে থামল। গাড়িগুলো থেকে একে একে নেমে এলেন ৬ জন ব্যক্তি। তাদের পরনে সাধারণ পোশাক, চোখে মুখে কোনো বাড়তি অভিব্যক্তি নেই। দেখে মনে হবে তারা সাধারণ কোনো ব্যবসায়ী বা পর্যটক, কিন্তু তাদের হাঁটার ভঙ্গি আর চারপাশের তীক্ষ্ণ নজরদারি বলে দিচ্ছে তারা সাধারণ কেউ নন। তারা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওঠার জন্য এগিয়ে যাচ্ছেন। তাদের গন্তব্য ব্যাংকক হয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। এই ৬ জন ব্যক্তি হলেন বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। তাদের এই মিশনটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের টপ সিক্রেট বা অতি গোপনীয় একটি অপারেশন। এই ফ্লাইটের খবর, তাদের গন্তব্য, এমনকি তাদের আসল পরিচয় সবকিছুই রাষ্ট্রের সর্বোচ্চ সুরক্ষা বলয়ে থাকার কথা। ফ্লাইটটি যখন রানওয়ে ছেড়ে রাতের অন্ধকারে আকাশে ডানা মেলল, তখন ঢাকার গোয়েন্দা সদর দপ্তরে সবাই হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন, কিন্তু তারা জানতেন না হাজার মাইল দূরে ভারতের একটি রাজ্যের কোনো এক নিউজ রুমের ফ্যাক্স মেশিনে ততক্ষণে প্রিন্ট হতে শুরু করেছে এই ৬ জন অফিসারের নাম, পদবি এবং তাদের গন্তব্যের নিখুঁত ব্লুপ্রিন্ট। যে মিশনটি দেশের নিরাপত্তার শেষ ভরসা হিসেবে কাজ করার কথা, সেই মিশনের প্রতিটি পদক্ষেপ আগে থেকে স্ক্যান হচ্ছিল অন্য একটি দেশের অদৃশ্য রাডারে। যে কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্ব টিকে থাকে তার গোয়েন্দা সংস্থার দক্ষতার উপর। একটি দেশের সামরিক বাহিনী হয়তো সীমান্তে যুদ্ধ করে, কিন্তু সেই যুদ্ধের ময়দান পর্যন্ত শত্রুকে আসতে না দেওয়ার দায়িত্ব থাকে গোয়েন্দাদের কাঁধে। গোয়েন্দা সংস্থা হলো একটি দেশের নিরাপত্তার সর্বশেষ এবং সবচেয়ে দুর্ভেদ্য দেয়াল। তাদের প্রতিটি মুভমেন্ট, প্রতিটি মিশন, এমনকি তাদের শ্বাস প্রশ্বাসের খবরও হওয়ার কথা অত্যন্ত গোপনীয়। অথচ আজ আমাদের দেশের সেই শেষ ভরসার জায়গাটি নিরাপত্তা কোন স্তরে গিয়ে ঠেকেছে তা ভাবলে মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে যায়। গত 15 আগস্ট ডিজিএফআই এর সেই ৬ জন সদস্যের ইসলামাবাদ সফরের বিষয়টি কোনো সাধারণ ঘটনা ছিল না। এটি ছিল ভূকৌশলগতভাবে একটি অত্যন্ত সংবেদনশীল মিশন। কিন্তু ভারতের আসাম ভিত্তিক সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের একটি সাম্প্রতিক প্রতিবেদন পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থাকে রীতিমতো উলঙ্গ করে দিয়েছে। তারা শুধু এই সফরের খবরটিই ছাপায়নি, তারা প্রকাশ করেছে এক ভয়ঙ্কর নিখুঁত তালিকা। কার নেতৃত্বে, কোন দেশ হয়ে, ঠিক কোন বিমানে করে তারা ইসলামাবাদে গেছেন তার বিস্তারিত তথ্য ভারতীয় গোয়েন্দা সংস্থা শুধু পেয়েই বসে থাকেনি, রীতিমতো তার সংবাদ মাধ্যমে ফাঁস করে দিয়েছে। প্রতিবেদনে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে কর্নেল মাকফুজুল বাড়ি, উইং কমান্ডার ইমরুল কায়েস, মহিউদ্দিন মোহাম্মদ আসিফ, স্কোয়াড্রন লিডার রায়হান মোহাম্মদ চৌধুরী, মুরাদ হোসেন তুষার এবং খন্দকার আরিফুল ইসলামের নাম। এই তথ্য ফাঁস হওয়াটা কেবল একটি সংবাদ মাধ্যমের স্কুপ বা ব্রেকিং নিউজ নয়, এটি হলো বাংলাদেশের ভেতরে ভারতীয় গোয়েন্দাদের শেকড় কতটা গভীরে পৌঁছেছে তার একটি ভয়ঙ্কর পৈশাচিক মহড়া। ভারত মূলত এই তথ্য ফাঁস করে ঢাকাকে একটি বার্তা দিতে চেয়েছে, তোমরা যাই করো না কেন আমরা সব দেখছি, তোমাদের অন্দরমহলের চাবি এখনো আমাদের পকেটেই আছে। একটি দেশের সামরিক গোয়েন্দাদের ফ্লাইট শিডিউল এবং অপারেশনাল ডিটেলস কখনোই সাধারণ সিভিল এভিয়েশনের খাতায় পড়ে থাকে না। এই তথ্যগুলো অত্যন্ত কঠোর প্রোটোকলের মধ্য দিয়ে সংরক্ষিত থাকে। তাহলে এই তথ্যগুলো রয়ের হাতে পৌঁছলো কিভাবে? যেখানে আমাদের গোয়েন্দাদের প্রতিটি পদক্ষেপ দেশের সর্বোচ্চ সুরক্ষা বলয়ে থাকার কথা, সেখানে কোন অফিসার কখন থাই এয়ারওয়েজের ফ্লাইটে চড়ছেন তার তালিকা যদি অন্য দেশের গোয়েন্দারা এভাবে অনায়াসে প্রকাশ্যে নিয়ে আসতে পারে, তবে আমাদের জাতীয় নিরাপত্তা চরম হুমকির মুখে। এর মানে হলো আমাদের সিস্টেমের ভেতরে আমাদেরই অন্ত্রে এমন কিছু চর লুকিয়ে আছে যারা রাষ্ট্রের এই অতি সংবেদনশীল তথ্যগুলো পাচার করে দিচ্ছে। গত 15 বছর ধরে পতিত স্বৈরাচারী সরকার তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারতের গোয়েন্দা সংস্থাগুলোকে বাংলাদেশের ভেতরে একছত্র আধিপত্য বিস্তারের সুযোগ করে দিয়েছিল। রাষ্ট্রের প্রতিটি স্তরে, প্রতিটি নীতি নির্ধারণী জায়গায় তারা তাদের লোক বসিয়ে রেখে গেছে। ৫ আগস্টের রক্তক্ষয়ী বিপ্লবে স্বৈরাচারের পতন হলেও তাদের সেই রেখে যাওয়া প্রেতাত্মারা এখনো সিস্টেমের ভেতরে ঘাপটি মেরে বসে আছে। এই তথ্য ফাঁস তারই একটি প্রমাণ। ঘরের ভেতরের শত্রু যদি চেনা না যায়, তবে বাইরের শত্রুর সাথে কোনোদিনই লড়াই করে জেতা সম্ভব নয়। গোয়েন্দা ব্যর্থতার এই ঘটনাটি কেবল একটি নির্দিষ্ট সফরের তথ্য ফাঁসের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এর সুদূরপ্রসারী ভূকৌশলগত প্রভাব অত্যন্ত ভয়াবহ। বর্তমান বিশ্ব ব্যবস্থায় কোনো দেশ একা চলতে পারে না। নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য, সামরিক বাহিনীকে আধুনিক করার জন্য আমাদের চীন, তুরস্ক বা অন্যান্য বন্ধু রাষ্ট্রের উপর নির্ভর করতে হয়। আধুনিক যুদ্ধক্ষেত্র এখন আর কেবল ট্যাঙ্ক বা গোলন্দাজ বাহিনীর উপর নির্ভর করে না, এটি নির্ভর করে ক্রিটিক্যাল বা অতি সংবেদনশীল সামরিক প্রযুক্তির উপর। ড্রোন টেকনোলজি, সাইবার ওয়ারফেয়ার, মিসাইল ডিফেন্স সিস্টেম, এগুলো এমন কিছু প্রযুক্তি যা মিত্র দেশগুলো কেবল তখনই শেয়ার করে যখন তারা শতভাগ নিশ্চিত থাকে যে এই প্রযুক্তির গোপন ব্লুপ্রিন্ট তৃতীয় কোনো শত্রুপক্ষের হাতে পড়বে না।
কিন্তু আজ যখন চীন বা তুরস্কের মতো দেশগুলো দেখবে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার ভেতরের অবস্থা এতটাই নাজুক যে তাদের অফিসারদের মুভমেন্টের খবরই ভারতের মিডিয়াতে চলে আসে, তখন তারা কি আমাদের বিশ্বাস করবে? তারা কি তাদের অতি সংবেদনশীল এবং ক্রিটিক্যাল সামরিক প্রযুক্তি আমাদের সাথে শেয়ার করতে ভরসা পাবে? উত্তরটা খুব সোজা, না। তারা ভাববে আজ তারা আমাদের কোনো উন্নতি প্রযুক্তি দিলে কালই হয়তো আমাদের সিস্টেমের ভেতর থেকে সেই প্রযুক্তির সমস্ত গোপন তথ্য হাতিয়ে নেবে। একটি দেশের গোয়েন্দা ব্যর্থতা কিভাবে আন্তর্জাতিক অঙ্গনে সেই দেশের বিশ্বাসযোগ্যতাকে ধূলিসাৎ করে দেয়, এটি তার সবচেয়ে বড় উদাহরণ। এই আস্থার সংকট বাংলাদেশের সামরিক আধুনিকায়নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। জাতীয় নিরাপত্তা নিয়ে এমন উদাসীনতা ও গোয়েন্দা ব্যর্থতা কোনোভাবেই কাম্য নয়। একটি স্বাধীন দেশের গোয়েন্দা সংস্থার তথ্য এভাবে বাজারে বিক্রি হওয়াটা রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর এক বিশাল চপেটাঘাত। এখন সময় এসেছে কঠোর এবং নির্মম শুদ্ধি অভিযানের। বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান আজ এক বিশাল অগ্নি পরীক্ষার মুখোমুখি। তাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হওয়া উচিত এই তথ্য ফাঁসের পেছনের মূল হোতাদের খুঁজে বের করা। কোন টেবিল থেকে, কোন সার্ভার থেকে, কার ইশারায় এই টপ সিক্রেট ফাইলগুলো দিল্লির সাউথ ব্লকে পৌঁছালো তার শেকড় উপড়ে ফেলতে হবে। সিস্টেমের ভেতরে ঘাপটি মেরে থাকা এই মির্জাফরদের যদি এখনই চিহ্নিত করে বিচারের আওতায় আনা না হয়, তবে ভবিষ্যতে তারা আরও বড় কোনো সর্বনাশ ডেকে আনবে। জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে একটি নিশ্চিত দুর্গে পরিণত করতে হলে কাউন্টার ইন্টেলিজেন্সকে আরও শক্তিশালী করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে 5ই আগস্টের ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে দেশকে একটি স্বৈরাচার থেকে মুক্ত করেছে ঠিকই, কিন্তু অদৃশ্য আধিপত্যবাদের শেকল এখনো পুরোপুরি ছেঁড়া যায়নি। সেই শেকল ভাঙার দায়িত্ব এখন আমাদের সামরিক এবং গোয়েন্দা নেতৃত্বের কাঁধে। রাত গভীর হচ্ছে। ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে অবস্থিত একটি রুদ্ধদ্বার কক্ষ। ঘরের ভেতরে কোনো কোলাহল নেই, কেবল কয়েকটি হাই এন্ড কম্পিউটারের সার্ভারের গুনগুন শব্দ। টেবিলের উপর রাখা আছে নর্থ ইস্ট নিউজের সেই প্রিন্ট করা প্রতিবেদনটি। সেখানে লাল কালি দিয়ে দাগ দেওয়া আছে সেই 6 জন অফিসারের নাম। একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছেন টেবিলের সামনে। তার চোখের দৃষ্টিতে কোনো হতাশা নেই, আছে এক হিমশীতল ভয়ঙ্কর ক্রোধ। তিনি বুঝতে পারছেন তাদের সিস্টেমের ভেতরে কেউ একজন বিশ্বাসঘাতকতা করছে। যে দেয়ালকে তারা দুর্ভেদ্য মনে করতেন, সেই দেয়ালে ফাটল ধরেছে। কিন্তু এই ফাটল তাদের দুর্বল করেনি, বরং তাদের ভেতরে জ্বালিয়ে দিয়েছে এক নতুন আগুন। তিনি তার এনক্রিপ্টেড ফোনটি হাতে তুলে নিলেন। আজ রাতের এই অন্ধকার কোনো সাধারণ অন্ধকার নয়, এটি হলো বিশ্বাসঘাতকদের শেকড় উপড়ে ফেলার এক নতুন অলিখিত যুদ্ধের সূচনা। দিল্লির সাউথ ব্লক হয়তো ভাবছে তথ্য ফাঁস করে তারা ঢাকাকে মানসিকভাবে দুর্বল করে দিয়েছে, কিন্তু তারা জানে না একটি আহত বাঘ যখন বুঝতে পারে তার ডেরায় কেউ হানা দিয়েছে, তখন তার আক্রমণ কতটা ভয়ঙ্কর হতে পারে। ক্যান্টনমেন্টের বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছে। এই আলোয় হয়তো অনেক মুখোশ খসে পড়বে, অনেক অদৃশ্য মাকড়সার জাল ছিন্নভিন্ন হয়ে যাবে। জাতীয় নিরাপত্তার এই অদৃশ্য দাবার বোর্ডে দিল্লি হয়তো তাদের চাল দিয়ে ফেলেছে, কিন্তু আসল খেলাটা কেবল শুরু হলো। আগামী দিনগুলোতে এই নীরব থ্রিলার কোন দিকে মোড় নেবে তা হয়তো নির্ধারণ করবে স্বাধীন বাংলাদেশের টিকে থাকার নতুন কোনো ইতিহাস। আর সেই ইতিহাসে কোনো মির্জাফরের জায়গা হবে না।